সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে আপনাদের সামনে চলে আসলাম। বিষয় একই, বাংলাদেশে এখন রাজনৈতিক ইস্যুই সবচেয়ে বড় ইস্যু এবং আলোচিত ইস্যু, এবং নির্বাচন ঘিরে নানা রকম জল্পনা কল্পনা ষড়যন্ত্র, নানা রকম তৎপরতা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এই মুহূর্তে নির্বাচনকালীন সময়ে তফসিল ঘোষণার পর থেকে তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ তার হাতে নির্বাহী বিভাগ এবং প্রশাসনিক বিভাগ সব কিছু তার হাতে। কিন্তু নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আমরা দেখছি প্রধান উপদেষ্টার তৎপরতা। প্রধান উপদেষ্টার কাছে দুটি রাজনৈতিক দল সরাসরি দেখা করছে, সাক্ষাৎ করছে, কথা বলছে এবং তাদের অভিযোগ অনুযোগ জানাচ্ছে। অথচ এই কথাগুলো বলার কথা প্রধান নির্বাচন কমিশনের সাথে, যেটি বিএনপি দুদিন আগে করেছে। আর দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত ইসলাম দেখা করেছে। গতকালকে এনসিপি প্রধান উপদেষ্টার পেট্রোনাইজ যে সংগঠনের পিছনে ছিল, সেই এনসিপির নেতারা গতকালকে দেখা করেছেন এবং দেখা করে তারা বলেছেন তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে। তার মানে নির্বাচন কি বন্ধ করার একটা তৎপরতা দেখা যাচ্ছে। যে ষড়যন্ত্রের কথা বিভিন্ন সময় সরকারের উপদেষ্টাদের মুখে এবং প্রধান উপদেষ্টার মুখে শোনা গিয়েছিল, সেই ষড়যন্ত্র কি হচ্ছে? এসব নানা বিষয় নিয়ে কথা বলবো। গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা যে একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেটি কতটা সাংবিধানিক, কতটা বৈধ, এসব নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। এগুলো নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন আমাদের নিশ্চয়ই। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হচ্ছেন সাংবাদিক মাহবুব কামাল, সহকারী সম্পাদক দৈনিক যুগান্তর এবং রাজনৈতিক বিশ্লেষক। মাহবুব ভাই, স্বাগতম দেশবার্তা টকশোতে। নিশ্চয়ই ভালো আছেন। মাহবুব ভাই, নির্বাচন তো ঘনিয়ে আসছে। যদি সব ঠিকঠাক থাকে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আজকে থেকে আর 22 দিন বা 23 দিন বাকি। তো নির্বাচনে তো আপনি নিশ্চয়ই ঢাকাতে ভোটার, নিশ্চয়ই ভোটার হিসেবে আপনার একটা প্রতিক্রিয়া শুনি। না, আপনি নিজেই কিন্তু বললেন যদি সব ঠিকঠাক থাকে, তার মানে আপনারও একটা ডাউট আছে, তাই না? আপনি তো আমার মধ্যে ডাউট ঢুকাই দিলেন। কেন ঠিকঠাক যদি থাকে কেন বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? মানুষের প্রতিটা কথা, প্রতিটা শব্দ একটা আইডিয়া দ্বারা প্রভাবিত হয়, আইদার কনসাস আর আনকনসাস আর সাবকনসাস। আপনি যে যদি ঠিকঠাক থাকে, এটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে বলেন নাই, এটা অটোমেটিক আসছে একেবারে। অর্থাৎ এইটা আপনার একটা আইডিয়া দ্বারা এটা পরিচালিত হয়েছে শব্দটা। তারা বুঝতে হবে যে এখানে কিছু একটা ব্যাপার আছে। দেখেন, আমি ভোটার, ঠিক আছে। রুজভেল্টের একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে দি গ্রেটেস্ট থ্রেট টু ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স। গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে উদাসীনতা, জনগণের উদাসীনতা। ইট দ্য গ্রেটেস্ট এনিমি, ইজ থ্রেট। খুব চমৎকার কথাটা। এখন দেখেন আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে দৃশ্যপটটা আপনি ধারেন, সেটা হলো যে যেসব রাজনৈতিক দল নির্বাচনে জিতে দেশটাকে করায়ত্ত করবে এটা ভাবছে, তাদের কর্মী বাহিনী এখন একটা তৎপরতার মধ্যে আছে, উৎসবের মধ্যে আছে, যে জিতলেই তো দেশটা আমার করায়ত্ত। বাকি যারা, এই যে ভাস্ট মেজরিটি, যে বিপুলাকার যে জনগোষ্ঠী, তারা কিন্তু উদাসীন নির্বাচনের ব্যাপারে। আমার মতো আই এম টোটালি ইনডিফারেন্ট অ্যাবাউট আওয়ার ইলেকশন। আমার মধ্যে একটা উদাসীনতা কাজ করে, আচ্ছা যা হওয়ার হবে, কি হবে আর। আমি এটার মধ্যে ইনভলভ হচ্ছি না। কেন হচ্ছি না? আমি মনে করতেছি না যে এই ইলেকশনটা ভালো কিছু বয়ে আনবে, যে কারণে আমি ইনডিফারেন্ট, আমি উদাসীন। ভালো কিছু, তারপরও আমরা নির্বাচন চাই, কারণ এখনকার গভর্নমেন্ট তো টোটালি আনঅ্যাকাউন্টেবল। এই গভর্নমেন্টের কোনো জবাবদিহিতা বলতে কিছু নাই। সুতরাং একটা মোটামুটি জবাবদিহিমূলক সরকার যদি আসে ইলেকশনের মাধ্যমে, তাহলে একটা অন্ধের ভালো হইতে পারে। কিন্তু এই নির্বাচন আমাদের বিরাট কিছু করে দিবে, এই রাষ্ট্রের বিরাট উপকার করে দিবে, এটা আমি মনে করি না। এবং শুধু এই নির্বাচন না, আমার একটা লেখার একটা লাইন বলি, সেটা হচ্ছে, এটা 4-5 বছর আগে লিখছিলাম, না এটা অনেক আগে, যে নির্বাচনে
ভোট দেওয়ার 6 মাসের মধ্যে উপলব্ধি হয় যে ভুল করেছি, সেই ভোট আমি আর দিব না। যে ভোট দেওয়ার 6 মাসের মধ্যে উপলব্ধি হয় যে ভুল করেছি, সেই ভোট আমি আর দেব না। এটা আমি 10-12 বছর আগে লিখছি। কি হয়? হয়টা কি হয় হচ্ছে যে আমরা ভোট দেই, বিপুল উৎসাহে ভোট দেই। হ্যাঁ, আগে যেটা হয়েছে মানে ধরেন যে গত 3টা নির্বাচন বাদ দিলে 2009 পর্যন্ত কি হয়েছে, 1990 থেকে 2009 পর্যন্ত কি হয়েছে, এই 20 বছর কি হয়েছে? সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ভোট দিছি, কিন্তু দেখা গেছে যে সরকারগুলো আমাদের আশা আকাঙ্ক্ষা সে বাস্তবায়ন করতে পারেনি। এইবার তো আরো সমস্যা, এইবার যে জটিল পরিস্থিতি, মানে ব্যাপারটা হয়েছে দেখেন, নির্বাচনটা কিন্তু উপায়, এটা কিন্তু লক্ষ্য না। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে একটা ভালো সমাজ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্য নির্বাচনটা একটা উপায় হিসেবে কাজ করে। একদম। যেমন আমি ওই জায়গায় যেতে চাই, তো ফলে আমাকে একটা সাঁকো পার হতে হবে। এই সাঁকোটা হচ্ছে নির্বাচন। এই সাঁকো পার হয়ে আমি ওই জায়গায় যাব। কিন্তু আমরা মনে করতেছি যে এই সাঁকোটাই হচ্ছে আসল, নির্বাচনটাই আসল। ঠিক আছে, ভ্রান্তিটা কোন জায়গায়? নির্বাচনটাকেই আমরা সবকিছু মনে করতেছি। তো এই একদিনের গণতন্ত্র, ডেমোক্রেসি ফর ওয়ান ডে, এটা কি লাভ? কোন লাভ? একদিনের গণতন্ত্র। এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই নির্বাচনের পরে যদি না একটা অ্যারেঞ্জমেন্ট হয়, মানে বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট যদি হয় যে ঠিক আছে আমরা ভাগাভাগি করে দেশটা শাসন করি, তাইলে হয়তো খুব বেশি মানে অ্যানার্কি হবে, নৈরাজ্য হয়তো হবে না। কিন্তু যদি আলাদা আলাদা ইলেকশন হয়, কোনো অ্যারেঞ্জমেন্ট না হয়, তাইলে দেখবেন নির্বাচনের পরে কি সিচুয়েশন দাঁড়ায়। যে সরকারি আসে টিকতে পারবে না। এইটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নাই। ইট ইজ এ কমন সেন্স প্রপোজিশন। এটা কমন সেন্সের ব্যাপার যে যদি অ্যারেঞ্জমেন্ট না হয় তাহলে এখন যে পরিস্থিতি আছে তার চেয়েও খারাপ হয়ে যাবে। সুতরাং এই নির্বাচন নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই। মানে যেহেতু টকশো করি, তারপরে একটা পত্রিকায় চাকরি করি, খোঁজখবর রাখতে হয়, এইটাই আর কি। আমার কোনো বাড়তি কোনো ইয়ে নেই আমার। ভোটার হিসেবে এই নির্বাচন আপনাকে মোটেই প্রভাবিত করে না, একেবারেই না। কেন? কি কারণে? আমি কি এতই বোকা যে আমি বুঝবো না যে এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুই অর্জন হবে না? আমি কি এতই বোকা? অর্জনটা কি হবে? অর্জনটা হবে এখন যে টোটাল ললেসনেস চলতেছে, একেবারেই কি বলে যে অস্থির এবং একটা রেস্টলেসনেস, অস্থিরতা, কোনো জবাবদিহিতা নাই, মবক্রেসি, অমুক তমুক, সেগুলি হয়তো কনসিডারেবলি কমবে। এক ধরনের জবাবদিহি থাকে, মানে ইলেকটেড গভর্নমেন্ট হলে এক ধরনের জবাবদিহি থাকে, ওইটুকুই, দ্যাটস ইট। এর বাইরে কিছু হবে না একেবারে। এই যে নির্বাচনকে আপনি বলছিলেন আপনার অভিজ্ঞতা, আপনি ভোটার হিসেবে কীভাবে দেখেন এই নির্বাচনকে, কিন্তু একটা বিষয় হচ্ছে বিশ্বব্যাপী আমরা যাই না, আমরা উপমহাদেশটা দেখি যদি, যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন তফসিল ঘোষণার পর বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সকল কিছুর মালিক, মানে রাষ্ট্রের মালিকই বলতে হবে ওই সময়টা, নির্বাচনকালীন 90 দিন বা 15 দিন, 1.5 মাস 2 মাস, যে কয়দিন নির্বাচনের তফসিল ঘোষণার পর। আর প্রধান নির্বাচন কমিশনের কাছেই সকল কমপ্লেন যেতে হয় মানুষের, আর যেহেতু নির্বাহী বিভাগ তার হাতে, প্রশাসনিক বিভাগ তার হাতে, সব কিছু। আমরা লক্ষ্য করলাম প্রধান নির্বাচন কমিশন অনেকটা তুচ্ছ-তাচ্ছিল্য হচ্ছে, রাজনৈতিক দলগুলো ওনাকে পাত্তা দিচ্ছে না। বড় রাজনৈতিক দল বিএনপি বারবার কিন্তু ওনার কাছে যাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলকে আমরা দেখতেছি, বিশেষ করে জামাত বা এই যে বাচ্চাদের দল এনসিপি, তারা দৌড় দিয়ে যমুনায় ঢুকে যায়, যে যমুনা হচ্ছে একদম পান্তাভাতের মতো। এইটাই আপনি কোনো সাংঘর্ষিক কিছু দেখেন কিনা? প্রধান নির্বাচন কমিশন কি অথর্ব যে ওনার কাছে গেলে কাজ হবে না? না, এখানে দুইটা বলেন তো। এই যে এনসিপি যে প্রধান উপদেষ্টার কাছে যান, কিন্তু না বোঝার কিছু কারণ নাই। কারণ হচ্ছে যে এনসিপি
যমুনার জল যেদিকে গড়ায় সেদিকেই সাঁতার কাটতেছে, আমরা তো দেখতেছি একেবারে ফ্রম 5th অগাস্ট। তো এনসিপি যে স্রোতের বিপরীতে বিপরীত স্রোতের মানে যমুনার জলের অনুকূলেই সাঁতার কাটবে, ফলে হইতে পারে যে তারা চিফ অ্যাডভাইজার এবং এনসিপি একটা সলা পরামর্শ করছে যে এই ধরনের পরিস্থিতিতে কি করা যায়। এনসিপি তো চিফ অ্যাডভাইজারের একটা টুল, যখন যেটা প্রয়োজন পড়ে এনসিপিকে মাঠে নামায়, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এনসিপি মাঠে নেমে গেল, বাস আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, মানে কর্মকাণ্ড। জেহাদি, এনসিপি, তারপরে কিছু মানে ইসলামী সংগঠন, এদেরকে চিফ অ্যাডভাইজার নিজের স্বার্থে ব্যবহার করতেছেন, যে কারণে মানে কোনো আইনের শাসন বলতে কিছু নাই। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যে মানে বিএনপি যাইতে পারে চিফ ইলেকশন কমিশনের কাছে, যেতে পারে ছাত্রদল বা যাই হোক, কিন্তু ওখানে গিয়ে এক ধরনের মব তৈরি হবে কেন? এমনি গিয়ে আলাপ আলোচনা করতে পারে, তাই না? তাদের কী কথা আছে সেগুলি বলবে, কিন্তু মব কালচারটা এখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন পর্যন্ত প্রসারিত হয়েছে। তো এগুলো দুঃখজনক আমাদের। আপনি বললেন যে দেশের বাইরে, আমি একটু ইন্ডিয়ার কথা বলি। ইন্ডিয়ার দুজন প্রধান নির্বাচন কমিশনারকে আমি ফলো করছি। এর মধ্যে একজন হচ্ছে টিএন সেশন, পসিবলি টিএন সেশন ইজ দি বেস্ট চিফ ইলেকশন কমিশনার ইন দি সাবকন্টিনেন্ট। তো তাকে একবার এক সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি যে সাপের মতো সবাইকে ছবল দিচ্ছেন, পলিটিশিয়ানদের ছবল দিচ্ছেন, যার তার ক্যান্ডিডেট বাতিল করে দিচ্ছেন, এটা এক ধরনের স্নেক বাইটিং, সাপের দংশন এটা। তখন উনি বলছিলেন যে আমি সাপ হতে যাবো কেন? সাপের তো মেরুদণ্ড নাই, আমার মেরুদণ্ড আছে, আই এম নট এ স্নেক। তো এই যে মানে মেরুদণ্ড সম্পন্ন একজন চিফ ইলেকশন কমিশনার, যে কারণে ইন্ডিয়ার প্রত্যেক চিফ ইলেকশন কমিশনার নির্বাচনের সময় তারা মানে কি বলে যে একেবারে অলমাইটি হয়ে যায়, সর্বশক্তিমান হয়ে যায়। মানে দেশের জন্য সর্বশক্তিমান বলতে তো ঈশ্বরকে বোঝায়, আল্লাহকে বোঝায়, সেটা না, এই দেশের জন্য সর্বশক্তিমান হয়ে যায়। তো সবাই, ইচ অ্যান্ড এভরিবডি, যেমন এখনকার যে চিফ ইলেকশন কমিশনার আছে আপনার, ওনার নাম হচ্ছে গণেশ কুমার, তারটা এখন আমরা দেখি নেই, মানে উনি 2025-এ ইয়ে হয়েছেন। এর আগের যে ছিল আপনার সুনীল অরোরার তো আমরা দেখছি পারফরমেন্স। ও কেরালাতে কি একটা হয়েছিল নির্বাচন নিয়ে, কি একটা আমার খেয়াল নেই, ম্যাল প্র্যাকটিস হয়েছিল, সেখানে এমন সিদ্ধান্ত নিছে যে মানে প্রার্থীরা একেবারে কুপকাত হয়ে গেছে আর কি। তো আমাদের এখানে তো আমাদের এখানে এই জিনিসটা আমি অনেক জায়গায় বলছি, আমাদের এখানে কিন্তু প্রতিষ্ঠানের কোনো গুরুত্ব নাই, এইখানে হচ্ছে ব্যক্তির গুরুত্ব। কি হওয়া উচিত, কি নির্বাচন কমিশনে যারা কমিশনার হবেন তারা যেমন লোকই হোক তারা প্রপারলি ফাংশন করবে, যেমন কারণ প্রতিষ্ঠানটা হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এখানে আমাদের বলতে হয় যে প্রধান নির্বাচন কমিশনার হলো বিচারপতি রৌফ কিংবা শামসুল, বলতে হয়। মানে প্রধান নির্বাচন কমিশনার বললে কিছু বোঝা যায় না, বলতে হবে যে অমুক, তাইলে বোঝা যাবে যে কি। যেমন এমপি বললে কিছু বোঝা যায় না আমাদের দেশে, মানে কি হচ্ছে এমপি বললেই সে একটা সম্মানজনক, তাই না? আমাদের এখানে শুধু এমপি বললে কিন্তু কিছু বোঝা যায় না, কারণ এমপি বললে আপনি সামনে চলে আসে খালেকের নাম, সামনে চলে আসে হারুন মোল্লার নাম, সামনে চলে আসে জয়নাল হাজারীর নাম, সামনে চলে আসে, হ্যাঁ, তো জয়নাল হাজারী, খালেক, তারপরে তাহের অমুক তো আসে। এর পাশাপাশি ডক্টর কামাল হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে আরো মানে 2 ধরনের আছে। কিন্তু আপনি এমপি বললে আপনাকে বলতে হবে কোন এমপি। উনি পার্লামেন্টের মেম্বার, এটা যথেষ্ট না, তার মানে ব্যক্তিটা প্রধান, প্রতিষ্ঠান না। তো এরকম নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার বললে কিছু বোঝায় না, বলতে হবে যে লোকটা কে, ঠিক আছে? মানে ব্যক্তি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে যায়। কি আনফর্চুনেট দেখেন,
পৃথিবীর সব জায়গায় ব্যক্তির কোনো মূল্য নেই, প্রতিষ্ঠানের মূল্য আছে। কারণ ব্যক্তি খারাপও যদি হয় প্রতিষ্ঠান থেকে ভালো করবে, একদম। ঠিক আছে? তা আমাদের এখানে না, এগুলি দুর্ভাগ্য, এগুলি বলে কোনো লাভ নাই। এবং দেখেন এই যে কি বলতেছেন উনি, যে কি ঋণ খেলাপি এবং ডুয়াল সিটিজেন, এই ব্যাপারে যেগুলি উনি ছাড় দিচ্ছেন, এগুলি নাকি কি মানবিক কারণে না কি জানি একটা বলছেন আর কি, মানে আউট অফ দি ল, আইন পারমিট করে না, কিন্তু ওনার এক ধরনের বিনেভোলেন্ট দৃষ্টিভঙ্গি থেকে ওটা করে, এটা যদি বলতে পারেন, উনি তো আইন মানবেন, তাই না? আইনে যা আছে তাই করবেন, আইন সংবিধান মেনেই তিনি তিনি কথা করবেন। বলবেন। তো এগুলি কী বলবেন, এগুলি বলে কোনো লাভ নাই। হ্যাঁ, এগুলি আমাদের, তিনি যেমন সংবিধানের সঠিক ব্যাখ্যা দিলেন না এই ঋণ খেলাপি কিংবা ডুয়াল সিটিজেন নিয়ে, তেমনি তো এক্ষেত্রে সংবিধান অনেকটা ক্ষমতার অপব্যবহারই করতেছেন প্রধান উপদেষ্টা, মনে হচ্ছে কিনা? দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনারা, এখনকার যে আরপিও না, এখনকার আরপিও কিন্তু এই সরকারই অনুমোদন দিছে অক্টোবর মাসে, নতুন আরপিও। এখানে স্পষ্টভাবে আছে যে দ্বৈত নাগরিক তারা ইলেকশন করতে পারবে না, পরিষ্কার। পরিষ্কার। এই সরকারের অনুমোদনকৃত আরপিও। তাহলে কেন এত বিতর্ক উঠতেছে? কেন এই দ্বৈত নাগরিকরা মানে মনোনয়ন জমা দিচ্ছেন? কেনই বা এগুলি নিয়ে বিতর্ক হচ্ছে? এগুলি আরপিওতে তো এগুলি ডিফাইন করা আছে, তাই না? তো এখন দেখেন মানে কোথায় আইন, কোথায় কি, যে যার মতো করে করতেছে, প্রশ্ন তুলতেছে। এখন এইসব নিয়ে কি হবে কে জানে। যেমন ধরেন যে ওই তো ইয়ে তো বলছে এনসিপি যে তারা এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে আদালতেও যেতে পারে। এখন এনসিপির উদ্দেশ্যটা কি দেখেন, এটা বুঝতে হবে আপনাকে। এটা হলো যে এনসিপি কিছু কিছু জিনিস বলে রাখতেছে আগেই, ঠিক আছে? যদি তারা দেখে, ধরেন সপ্তাহখানেক পরে বা 10 দিন পরে যদি দেখে যে তাদের জোট জেতার সম্ভাবনা আছে, অথবা এই বিএনপি জোটের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তাইলে ওরা কিচ্ছু বলবে না, ঠিক আছে? আর কিছু আগাবে না এগুলি নিয়ে। যদি দেখে যে তারা আন্ডারস্ট্যান্ডিং হইল না, তারা হাঁটতেছে, তখন এই জিনিসগুলি কাজে লাগাবে। তো আগেই বলছি যে আমরা মামলা করবো। রাইট। আমি তো আগেই প্রশ্ন তুলে রাখছি যে এগুলি এই অনিয়ম হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তারপরে লেভেল প্লেইং ফিল্ড নাই, তারেক রহমানকে এক্সট্রা মনোযোগ দেওয়া হচ্ছে, বিএনপির প্রতি প্রশাসন কি বলে টিল্টেড হয়ে আছে, সব জায়গায় বিএনপির খবরদারি চলতে, কিন্তু আমরা আগেই বলছি, সুতরাং আর নির্বাচন করবো না, ঠিক আছে? এগুলি বলে আগেই একটা মানে জায়গা তৈরি করে রাখছে, পরিবেশ তৈরি করে রাখছে, এবং যখন প্রয়োজন পড়লে এগুলি ব্যবহার করা হবে, আর প্রয়োজন না পড়লে নাই। এই সেক্ষেত্রে ধরেন তাদের ফাদার সংগঠন, মাদার সংগঠন জামাত ইসলাম কি করবে? মানে জামাত ইসলামী সরে দাঁড়াবে? না, জামাত আর এনসিপি তো এখন গ্যাংডা, মানে এনসিপির কথা মানে তো জামাতেরও কথা, তাই না? মানে জামাত যে সিদ্ধান্ত নিবে এনসিপি তো ও একই সিদ্ধান্ত নিবে, অথবা এনসিপি যা সিদ্ধান্ত নিবে জামাত একই সিদ্ধান্ত, ওরা তো এক জোট তো ওরা, তাই না? এরা তো জোট থেকে বের হয়ে কোনো কিছু করবে না, জোটের মধ্যেই একটা সিদ্ধান্ত হবে। জামাতেরও তো এরকম ইয়ে আছে যে জামাতের নেতারা বলতেছে না যে কি বলে যে বিএনপির প্রতি সরকার বেশি ঝুঁকে আছে, বলতেছে তো এরা, তাই না? বিএনপির তরফ থেকে তো বলা হচ্ছে একটি বিশেষ দলের প্রতি সরকার ঝুঁকে আসে, জামাত ইসলামী পক্ষপাতিত্ব করতেছে, জামাত ইসলামী কোথায় আকার ইঙ্গিতে সেটাই বলছে। বিএনপি লাস্ট যেদিন মির্জা ফখরুল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষ করিয়া, তিনি পোস্টাল ব্যালট নিয়ে কথা বলেছেন যে মধ্যপ্রাচ্যে পোস্টাল ব্যালট এক বাড়িতে এত পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপরে তিনি বলেছেন যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসাররা দের একটা অংশ, বড় অংশ তিনি বলেছেন যে জামাতের পক্ষে নানা রকম তৎপরতা চালাচ্ছে, এইসব নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু তারাও তো প্রধান উপদেষ্টার কাছে যেতে পারতেন, প্রধান নির্বাচন কমিশনের কাছে না গিয়ে। বিএনপি না, কথাটা হচ্ছে যে মানে প্রধান উপদেষ্টা তো এখন নবডি, তফসিল ঘোষণার পরে
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি তেমন কিছুই না, রুটিন ওয়ার্ক ছাড়া তার না। কিছুই করার নেই। কিন্তু আমরা দেখতেছি যে উনি তার জুরিসডিকশন অতিক্রম করতেছেন, তার এখতিয়ার উনি অতিক্রম করতেছেন নানাভাবে। ইভেন উনি হা ভোরের পক্ষে ক্যাম্পেইন করছেন, যেটা উনি দুই দিক থেকে পারেন না। একটা হলো নির্বাচনী প্রচারই এখন শুরু হয়নি 22 তারিখ, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে উনি হেড অফ দি গভর্নমেন্ট হয়ে এইভাবে জাতির কাছে এটা এই ক্যাম্পেইন উনি করতে পারেন না, ঠিক আছে। তো উনি করছেন, তো উনি তো ইন্টারেস্টিং, উনি বলতেছেন যে কি হা ভোট জয়যুক্ত হলে কি জাতি নতুন বাংলাদেশ গড়ার পথে আগাবে যাচ্ছে। মানে এগুলি শুনতে শুনতে না কি বলবো। এই দেখেন, উনি সেই কবে বলছিলেন যে একটা টাইম দিয়েছিলেন যে এতদিনের মধ্যে দারিদ্রকে জাদুঘরে পাঠানো। ভাবেন একবার, এ ধরনের একজন নোবেল লরিয়েট এরকম কথা বলতে পারে? হ্যাঁ, জাদুঘরে দারিদ্রকে জাদুঘরে পাঠানো হবে। গেছে দারিদ্র ওই জেকে বসতেছে। তখন আমি একটু রস করে বলছিলাম যে দারিদ্রকে কিভাবে জাদুঘরে পাঠায়? দারিদ্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, দরিদ্রকে পাঠানো যায়। দরিদ্র তো সলিড জিনিস, দারিদ্র তো একটা অ্যাবস্ট্রাক্ট। এটা উনি বলতে পারতেন যে কি বলে যে গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে যারা কি হয় যে ধনী হয়েছে বা আত্মনির্ভরশীল হয়েছে, তো তাদের যে কোনো একজনকে আমরা জাদুঘরে স্থাপন করি। এটা ভালো বলছে। হ্যাঁ, তাহলে একজনকে একটা মডেল হিসেবে থাকবে। দেখেন, ইনি গরিব ছিলেন, ইনি গ্রামীণ টাকা নিয়ে, হ্যাঁ, ওটা তো একটা স্ট্রাকচার। দারিদ্র্যের তো কোনো স্ট্রাকচার নাই, তাই না? তো এটা আমি একটা মানে করছিলাম আর কি, স্যাটায়ার করছিলাম। তো দেখেন, এইসব কথা উনি বলেন। হ্যাঁ, তারপরে বলেন যে কি জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বর্বরতা থেকে সভ্য পৌঁছে যাবো, সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কোথাও যাব না। মানে এইসব কথার কোনো মানে হয়? এখন দেখেন, ইমিগ্রেন্ট ভিসা বন্ধ, আপনার এমনি ভিসাতে 18 লাখ টাকার বন্ড দিতে হবে। তারপরে হলো অস্ট্রেলিয়া সহ কয়েকটা দেশ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে, মানে বন্ধ করে না, রেস্ট্রিক্ট করে ফেলছে। তারপরে মানে সারা পৃথিবীতে আপনার একটা এমন ইমেজ দাঁড় হয়েছে যে মানে বাংলাদেশে এখন আর সেই আগের ইমেজে নাই। অথচ উনি বলতেছেন যে মানে সবাই আমাদের কাছে আসবে, আমরা যাব না। হ্যাঁ, আমরা যাবো কি? আমরা তো যাওয়া বন্ধই করে দিচ্ছি। তারা টোটালি সব জায়গায় তো বন্ধ হয়ে যাচ্ছে না। এবং এমন একটা ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশের। হ্যাঁ, তারপরে উনি এসব কথা বলে যাচ্ছেন। একেবারে একটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন এনসিপির কথা, আবার একটু প্রসঙ্গে যাই। গণভোটের আগে এনসিপি যে দেখা করলেন, আপনি বলছেন শলা পরামর্শের কথা, এনসিপি যে হুমকিটা দিল, তাহলে কি প্রধান উপদেষ্টাই আসলে, এই যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, এটা কি এই গুটি কি ওনার হাতেই কিনা? হইতে পারে। আপনার প্রধান উপদেষ্টা কেন এনসিপিকে এত মূল্য দেন? কেন এত কিছুর পরে বলে যে আমার দল জিতবে, এতে থেকে শিক্ষামন্ত্রী হবে? কী কারণে বলেন? সবসময় উনি এনসিপিকে নিজের কন্ট্রোলে রাখবেন, কারণ এনসিপিকেই তার দরকার হবে। মানে যে কোনো তার স্বার্থ আদায়ের বা তার ইচ্ছা পূরণের জন্য উনি এনসিপিকেই বলবেন যে তোমরা মাঠে নামো। ওরা মাঠে নেমে যাবে, তখন তো বলবে যে একটা চাপ তৈরি হয়েছে, এই হয়েছে। আর এগুলো পড়ারও দরকার নেই, মাঠে নামলেই তো হয়ে গেল। মাঠে নামলেই তো বোঝা যাচ্ছে কি হচ্ছে না হয়ে গেল। এনসিপি কিছু যা বলবে সেটাই তো হয়ে যাবে। এই যে দেখেন না, সারা বাংলাদেশে মব হয়েছে, কোথাও আর্মি অ্যাক্টিভেটেড হয়েছে? কোথাও না। গোপালগঞ্জে এনসিপি যখন আক্রান্ত হইল, তখন আর্মি অ্যাক্টিভেটেড হলো, 4-5 জন মরে গেল। তারপরে এনসিপি ওখানে যদি বিএনপি যাইতো, তাইলে গোপালগঞ্জ বাজে সব বিএনপি ওরা মেরে ফেলত, আর্মি কিছুই করতো না।
আর্মি কিছুই বলতো না, যেহেতু এনসিপি আক্রান্ত হয়েছে এখান থেকে নির্দেশ গেছে যাও ওদেরকে ইয়ে করো, বাঁচাও, ব্যাস গুলি করলো, মরে গেল কিছু লোক। তো ফলে বলেন। এই তো দেখতেছি আমরা, তাই না? তার মানে এই বৈঠক থেকে এটা আমরা অনুমান করতে পারি, এনসিপি যে বিবৃতি দিল, এইসব সংবাদ সম্মেলন করলো, তারা উচ্চ আদালতে যাবে, তার মানে এখানেও প্রধান উপদেষ্টার কোনো রুল থাকতে পারে বলে। থাকতে পারে, আমরা তো এই ব্যাপারে একদম ড্যাম শিওর হইতে পারবো না। না, তবে মানে একটা জিনিস বোঝা যায়, দেখেন এটা ক্রিমিনোলজিতে বলে, সেটা হলো যে একটা যখন মার্ডার হয় না, তখন যারা ইনভেস্টিগেটর তারা প্রথমে দেখে যে এই মার্ডারের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি কে বেশি লাভবান হবে, বা একটা ক্রাইমের বেনিফিশিয়ারি কারা, যে বেনিফিশিয়ারি হয় তাকেই প্রথমে টার্গেট করে, মানে তার ব্যাপারে ইনভেস্টিগেট করে যে এই মার্ডারটা হওয়ার পরে উনি লাভবান হয়েছেন, তার মানে এখানে ওনার একটা হাত থাকতে পারে। তাহলে এখন নির্বাচন যদি হয় তাহলে কারা সুযোগ সুবিধা বঞ্চিত হবে, আর না হলে কাদের সুযোগ সুবিধা বহাল থাকবে, এটা অ্যানালিসিস করলেই তো বোঝা যাবে নির্বাচনের পক্ষে কারা বিপক্ষে কারা। যেমন ধরেন এখন এই সরকার থাকার কারণে এনসিপি এবং জামাতের সুযোগ সুবিধা বেশি। এখন এনসিপি দেখবে যে এরকম দেখতে পারে যে নির্বাচন হয়তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই আমরা তো নবরি, তখন তারা আমাদের কেউ বুঝবেও না, সুতরাং নির্বাচন না হওয়াই ভালো, আমরা যতদিন এইভাবে সুযোগ সুবিধা নিয়ে থাকা যায় ততদিন থাকা যায়। আর নির্বাচন হলে কার লাভ হবে? বিএনপির, সুতরাং বিএনপি নির্বাচনের পক্ষে থাকবে। এটা সিম্পল হিসাব, একদম একদম। এটা তো কোনো এবং নির্বাচনের পক্ষে বিএনপি থাকবে, বিএনপি আছেও এখন পর্যন্ত, এবং বিএনপি যার পর নাই চেষ্টা করছে নির্বাচনটা 12 তারিখ হোক। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে 12 তারিখ নির্বাচন নিয়ে আপনার কোনো সন্দেহ জাগে? এই যে আমরা আলোচনা করলাম এনসিপির কর্মকাণ্ড, জামাতের কর্মকাণ্ড, জামাত গতকালকে আবার দেখা করে বলছে যে 2008-এর মতো পার্শিয়াল ইলেকশন, মানে একতরফা, পার্শিয়াল ঠিক না, একতরফা ইলেকশন, একপাক্ষিক ইলেকশন তারা আর দেখতে চায় না। 2008-এ কি একপাক্ষিক ইলেকশন হয়েছে? ওই যে বলে যে মঈনরা আওয়ামী লীগকে জেতানোর জন্য ইঞ্জিনিয়ারিং করছে 2008-এ। ইন্ডিয়ান প্রেসক্রিপশনে যেটা বলে আর কি, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে মঈন অ্যান্ড গং 1-11 যে কুশীলব যারা, তারা আওয়ামী লীগকে জেতানোর জন্য ইঞ্জিনিয়ারিং করছে, এটা একটা পারসেপশন আছে আর কি। তো সেটাই বলছে, কথাটা সেটা না, কথা হচ্ছে যে নির্বাচন যদি হয় অত দূর যেতে হবে না। আপনি দেখেন 22 তারিখের পরে দেশের চেহারা কি হয়, আপনি দেখেন একদম কতগুলো যে রেডি হয়ে আছে। যেমন ইনকিলাব মঞ্চ হাদির হত্যার বিচার নিয়ে রেডি হয়ে আছে, এনসিপি তো বলতেছে যে এই, তারপরে কি বলে বৈষম্য বিরোধী ছাত্র, ওরা বলতেছে যে কি দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা ফয়সালা না হলে দেখে নেব, এই সবাই তো মানে তাওয়ায় তা দিয়ে আছে, বুঝছেন? তো তা গরম হয়ে আছে সব। 22 তারিখের পরে দেখবেন যদি ফয়সালা না হয়, এই যে নির্বাচনের ব্যাপারে কিভাবে নির্বাচনটা হবে, মানে এনসিপির অবস্থান কীরকম হবে নির্বাচনী ফলাফলে, এই জিনিসগুলি অ্যাসেসমেন্ট করে তারপর তো নির্বাচন হবে কি হবে। আপনি শঙ্কা প্রকাশ করেছেন এনসিপি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে, তাদের যদি নেগোসিয়েশন ঠিক মতো না হয় তারা সরে দাঁড়াবে। তো সেক্ষেত্রে যদি তারা সরেই দাঁড়ায় নির্বাচনের আগ মুহূর্তে, তাই সেই নির্বাচন কি হবে নাকি হবে? ওইটা হইলেও ওইটা তো গ্রহণযোগ্য হবে। এমনিতেই তো আওয়ামী লীগ নাই, এমনিতেই তো এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে আছে, বিতর্কিত হয়ে আছে, মানে দেশে না অন্তত বিদেশে, তাই না? এমনিতেই কন্ট্রোভার্সিয়াল। তারপরে যদি একটা বড় জোট, জামাতের নেতৃত্বে বড় জোট যদি নির্বাচন না করে, তাহলে তো এই নির্বাচন তো কোনো অর্থই থাকবে না। আর জোটের শরিক হিসেবে তো শুধু এনসিপি আসবে না, সেক্ষেত্রে আরো আছে তো। হ্যাঁ, জোটের শরিক প্রধান দল জামাত, তো সেক্ষেত্রে এনসিপির সিদ্ধান্ত নিলে যৌথভাবে নিতে হবে, এককভাবে তো এনসিপি নিবে না। তার মানে পরিষ্কার আপনি নির্বাচন নিয়ে সন্ধিহান দেখছেন না? 50-50 হইতেও পারে, 50-50 এই অর্থে বলতেছি যে
মানে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি তো, বিশেষ করে যেমন বিএনপির আব্দুল সালাম আমার বন্ধু, তাকে আমি পরশুদিন ফোন করছি। আমি বললাম যে কিরে নির্বাচন হবে? তো আবার বলতেছে এখনো এই কথা কস, হবে না মানে মানে খুব দৃঢ় হবেই আর কি। তারপরে ধরেন সবাই তো ওই যে রেজওয়ানার বক্তব্য শুনলাম ওদিন না, মানে কালকে না আজকে, কেন নির্বাচন হবে না, কেন নির্বাচন হবে না। তারপরে শফিকুল আলম তো বলতেই আছে, চিফ অ্যাডভাইজারও বলতেছে। তো ফলো যে তারা যেহেতু জোর দিয়ে বলতেছে, এই জোর যে দিয়ে বলতেছে এটা কোনো কৌশল কি না সেটা বুঝতে পারতেছি না। এমনও হইতে পারে যে আমরা চেষ্টা করছি নির্বাচন করার কিন্তু পারলাম না। আপনারা দেখছেন, একেবারে আপনারা তো দেখছেন আমরা কত চেষ্টা করছি আমরা, হ্যাঁ, কিন্তু পারলাম না, এটাও হইতে পারে। এখন বাংলাদেশে তো মানে কোনটা কৌশল কোনটা নীতি এগুলি বোঝার কোনো উপায় নেই, মোটেই উপায় নেই, আনপ্রেডিক্টেবল সব। একদম। আপনি মবের কথা বলছিলেন, মব নিয়ে আমরা একটু কথা বলতেই চাই। এই এনসিপি বলছে ছাত্রদল মব করে নির্বাচন কমিশনে জোরপূর্বক তাদের সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছে, এই বিশেষ করে আপনার ডুয়েল সিটিজেন এবং ঋণ খেলাপি নিয়ে। প্রশ্ন হচ্ছে এই মবটা আসলে কে শুরু করলো? এখন ছাত্রদলের গাড়ি কেন মব চাপিয়ে দিল এনসিপি? আর এনসিপি যে মবের কথা বলল, এর আগে আমরা দেখছি এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ আরও বিভিন্ন সংগঠন, এই নতুন গর্জে ওঠা সংগঠন নির্বাচন কমিশনের সামনে গিয়ে মিছিল করেছে, জাতীয় পার্টিকে নমিনেশন না দেওয়া, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এইসব নিয়েও কথা বলেছে। শোনেন, এটা বাদ দেন, দেশের দুজন খুবই গুরুত্বপূর্ণ লোক মব সম্পর্কে যে মন্তব্য করছেন আমরা আকাশ থেকে পড়ছি। যেমন প্রথম মন্তব্যটা হচ্ছে এই প্রেস সচিব শফিকুল আলম, উনি বলছিলেন যে এটা প্রেশার গ্রুপ। তখন আমি একটা টেলিভিশনে, এরা তো লেখাপড়া করেন না, কিছু জানেন টানেন না, বোঝেও না কিছু, তখন আমি পলিটিক্যাল সায়েন্স থেকে মব এবং প্রেশার গ্রুপ দুইটা সংজ্ঞা দিছিলাম। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স ওইভাবে তো সংজ্ঞা নাই, কিন্তু আমি মানে জিনিসটা বুঝে একটা নিজে নিজে একটা সংজ্ঞা ঠিক করছি। সেটা হচ্ছে যে প্রেশার গ্রুপ হলো, প্রেশার গ্রুপ ইজ অ্যান অর্গানাইজড মুভ to influence government decisions and policies without taking part in electoral process. একটা গ্রুপ থাকে, একটা এন্টিটি থাকে, সেইটা সরকারের পলিসি এবং সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করে, সেটা হচ্ছে প্রেশার গ্রুপ, এবং তারা নির্বাচনে অংশ নিতে পারে না। এটা হচ্ছে প্রেশার গ্রুপ ডেফিনেশন। তাদের কাজ হচ্ছে সরকারকে ইনফ্লুয়েন্স করা, ঠিক আছে, অবশ্যই বল প্রয়োগ করে না। আর মব হচ্ছে আনরুলি রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ পার্টিকুলার গোল। এটা একটা আনরুলি, হ্যাঁ, এবং রায়োটাস, ওই যে রায়োটের সময় যেরকম একটা দাঙ্গাবাজের চরিত্র থাকে এবং নিয়মকানুনে আনরুলি, তারা এই কি করে তাদের পার্টিকুলার কোনো মানে উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য বল প্রয়োগ করে। এটা হচ্ছে মব। তো কোথায় মব আর কোথায় প্রেশার গ্রুপ? দেখেন, একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, হ্যাঁ, এবং চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, উনি এটা বলতেছেন। সে কালকেই শুনলাম না পরশু, ওই যে চিফ প্রসিকিউটর গতকাল চিফ প্রসিকিউটর বলতেছেন যে একটি সেমিনারে, হ্যাঁ, বলতেছেন যে কি মব বলা যাবে না, মব শব্দ উচ্চারণ করা যাবে না, সাবধান করে দিয়েছেন। মানে জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, জুলাই বিপ্লব, ওনার ভাষায় জুলাই বিপ্লবে মব যায় না, জুলাই বিপ্লব। এবং দেখেন এই তার কথাটা শুধু কথা না, এই যে 5ই আগস্টের পরে যে কাণ্ডগুলি ঘটছে এবং এই মবিস্টদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন হয় নাই, এখন কারণটা বোঝা গেল। মানে গভর্নমেন্ট মনেই করতেছে না যেটা মব। এই যে এতগুলো মব হয়েছে, মবের, তাই না, মবের দ্বারা 32 নম্বর ভাঙা হয়েছে, মবের দ্বারা মাজার ভাঙা হয়েছে, মবের দ্বারা কি বলে যে প্রথম আলো এবং পুরাই দেওয়া হয়েছে, মবের দ্বারা অনেকে নিহত হয়েছে, সেই হয়েছে। তাহলে এগুলো যে গভর্নমেন্ট বাধা দেয় না, তাহলে বুঝতে হবে যে গভর্নমেন্ট মনেই করেনি যেগুলো মব। প্রসিকিউটর মবের কথা বললেন, মবটা শুরু করলো কারা? এই যে
এনসিপি মব চাপাই দিল বিএনপির উপরে, ছাত্রদলের উপরে, মবটা শুরু করলো কারা? ওই তো বললামই তো যে মব কি বলে যে প্রথমে তো শুরু করছে, সবাই করছে জুলাই যুদ্ধে, মানে জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের কম বেশি সবাই শুরু করছে প্রথমে। হ্যাঁ, কোথাও কোথাও বিএনপি করছে, কোথাও কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, কোথাও কোথাও জামাতও করছে, কোথাও কোথাও জিহাদিরা করছে। জিহাদি আমরা তো উচ্চ আদালতে সরাসরি দেখলাম সরকারের মদদেই তো মব। সেটাই তো, এগুলো যেহেতু চিফ প্রসিকিউটর বলতেছেন যে মব বলা যাবে না, তা বুঝতে হবে যে 5 আগস্টের পরে যা কিছু হয়েছে মব, মানে এখন আমরা কারণটা বুঝলাম কেন অ্যাকশনে যায় না। তার মানে গভর্নমেন্ট এগুলোকে মব বলতেছে না। এই চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর তো মব আরো উস্কে যাবে মনে হচ্ছে না? আমরা দেখলাম 2টা পলিটিক্যাল পার্টি প্রটেস্টও করেছে। হ্যাঁ, এখানে তো যে যার মতো করে কথা বলতেছে। হ্যাঁ, এখানে তো কোনো মানে কি বলে যে সেন্স অফ, কি বলে যে একটা সেন্স অফ লজিক কিংবা একটা সেন্স অফ আর্গুমেন্ট, এগুলো তো এখন নাই। আর্গুমেন্ট তো উঠে গেছে দেশ থেকে, টোটাল আর্গুমেন্ট উঠে গেছে। এখন যার যার খুশি বলতেছে। আর কথা বলার মধ্যে যেহেতু ট্যাক্স নাই, ট্যাক্স দিতে হয় না, আপনি কথা বললে বলতেছেন। শেষ করতে চাই গণভোটের প্রচারণা দিয়ে। গণভোটের প্রচারণা রাষ্ট্র গণভোট দিয়ে, সরকার গণভোট দিয়েছে, সরকার তো কোনো পক্ষ না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। সাংবিধানিকভাবে তিনি কতটা আসলে সঠিক কাজ করতেছেন, নাকি আসলে তিনি সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? প্রথম কথা হচ্ছে গণভোট তো অসাংবিধানিক। গণভোট সংবিধানে গণভোট আছে বলতেছি, যে গণভোট হচ্ছে ইট ইজ আনকনস্টিটিউশনাল। গণভোটটা কিভাবে হয়? পার্লামেন্টে একটা বিল পাস হইল, যে বিলটা সংবিধানের মৌলিক স্পিরিটের সঙ্গে কন্ট্রাডিক্ট করতেছে, তখন এটা গণভোটে দেয়া হয় যে মানুষ কি বলতেছে, এটা জনগণ ভোটাররা কি বলতেছে, এই বিলটা গ্রহণ করা হবে কিনা। যেমন 91-এ যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা হলো, এটা একটা বেসিক চেঞ্জ, সংবিধানের বেসিক চেঞ্জ। সুতরাং এটা জাহাবুদ্দিন সাহেব গণভোটে দিলেন যে তখন হ্যাঁ পাস হয়ে গেল, ওইটা সাংবিধানিক আইন হয়ে গেল। তো এই গণভোট তো অসাংবিধানিক। কোনো পার্লামেন্টের বিলের উপরে তো এটা গণভোট হচ্ছে না, তাই না? তো ফলে এটা ইটসেলফ তো অসাংবিধানিক। পৃথিবীর কোথাও এই ধরনের গণভোটের সিস্টেম নাই, ঠিক আছে? গণভোট হবে, আইনসভা একটা আইন পাস হবে, সেই আইনটা জনগণ মানতেছে কিনা সেটার উপরে হ্যাঁ না হবে। পুরো প্রক্রিয়া তো অসাংবিধানিক আপনি বলছেন। তাইলে এই বিদেশি নাগরিক গিয়ে প্রচার করতেছে যে গণভোটের পক্ষে, সরকারি কর্মকর্তারা ইয়ে করতে পারে। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং। বিদেশি নাগরিকরা যে আরপিও অনুমোদন করছে, যে আরপিওতে আছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবে না, সেই আরপিও আবার অনুমোদন দিচ্ছে বিদেশি নাগরিকরা, দ্বৈত নাগরিকরা আরপিও বানাইলো যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবে না। বুঝে নেবেন তো। এখন যেটা বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে এইভাবে গণভোট হয় না। আর দুই নম্বর হচ্ছে, যদি হইলই বা ধরলাম যে বিশেষ প্রয়োজনে, এইটা এখন তো আর কোনো আইন ফাইন নাই জোরদার মুল্লুকটা, তো এখন হইলই বা, তো সেক্ষেত্রে তো গভর্নমেন্ট মেশিনারি তো ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে পারে না, তাই না? আপনি কেন গণভোট? আপনি জানতে চাচ্ছেন যে জুলাই সনদ জনগণ মানে কিনা, আপনি জানতে চাচ্ছেন। তা আপনি তো জনগণের চিন্তাকে যখন আপনি প্রভাবিত করতেছেন, সেটা তো জনগণের রায় হবে না। জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেন, তারা এটা চায় কি চায় না। আপনি বাধ্য করতেছেন কেন? তো বাধ্য করলে তো এটা জনরায় হলো না, হবে না। তাহলে আপনার গণভোটের দরকার কি? এমনি রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে এটা করে ফেলেন, তারপরে পার্লামেন্টে আপনি রাটিফাই করে নিন। গণভোটের দরকারটা কি? ভোট মানেই তো ভোটারের স্বাধীনতা, আমি কোথায় ভোট দিব না দিব। তা আপনি ক্যাম্পেইন করতেছেন এবং জোর করতেছেন,
বিভিন্ন প্রতিষ্ঠানকে বলতেছেন যে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করো, সরকারি টাকা খরচ করে করো। তো এখন দেখেন ওই যে কে জানি বললো ওই দিন যে সরকারি টাকা খরচ করা হচ্ছে এই টাকা তো ট্যাক্সের টাকা, তো আমি না ভোটের পক্ষে, আমার টাকাও তো খরচ করা হচ্ছে, রাইট। আমিও তো, আমার টাকাও তো ট্যাক্সে আছে, তাই না, রাজস্বতে আছে। তো এখন আমি তো না ভোট দিতে চাই, তাহলে আমার টাকা দিয়ে আপনি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছেন, টাকা খরচ, এটা তো ক্রাইম, তাই না? তো ফলে এইসব চলতেছে। এখন এই দেশে কি বলবেন, এটা এগুলো বলার কিছু নাই, এভাবেই চলবে। এবং আমি তো পজিটিভ কিছু দেখছি না, আপাতত কিছুই দেখছেন না। গণভোটের যে প্রক্রিয়া চলছে তাতে তো রেজাল্ট তো হয়ে গেল, রেজাল্ট বোঝাই যাচ্ছে যে হা পাস করবে, ভোট দিক আর না দিক। হ্যাঁ বোঝাই যাচ্ছে। এবং অতীতের গণভোটগুলো কি হয়েছে, জিয়ার ওখানে গণভোট কিছু 97-98% ভোট কাস্ট হয়েছে, এর সাথে আবার একই হয়েছে। এবারে তো অত বোকামি করবে না, হয়তো কাস্ট কম দেখাবে, কিন্তু দেখাবে যে হা ভোট হয়ে গেছে একেবারে। শেষ করতে চাই একেবারে লাস্ট একটা প্রশ্ন দিয়ে, তাইলে নির্বাচন এবং গণভোট একসঙ্গে, নির্বাচনকে নিয়ে অনেকেই ধারণা করছেন 22 তারিখ থেকে সহিংসতার একটা রূপ দেখা যাবে। হ্যাঁ, খুবই, আমি তো বললাম যে যদি এই দুই জোটের মধ্যে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে এর মতো বাজে ইলেকশন আপনি আর কখনো দেখেন নাই, আগামীতে দেখবেন কিনা শোনা দেবেন। মানে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, যদি পৃথক পৃথক ইলেকশন হয়, মানে ডু অর ডাই ইলেকশন যেটা আর কি, তাহলে দেখবেন কি অবস্থা দাঁড়ায়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে ইলেকশন হবে। তাহলে তো এমন দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন কিনা জানি না, এখন তো এই যুগ, আর মানে ফলস কথা অনেক সামনে আসে। উনি নাকি বলছেন যে বৈষম্য বিরোধী জুলাই যুদ্ধের আমাকে কথা দিয়েছে লুট করা অস্ত্র তারা ব্যবহার করবে না। এটা আমি জানি না, তবে উনি সেদিন সারদাতে বলছেন যে অস্ত্র খালে বিলে আছে, সুতরাং এই অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, খালে বিলে পড়ে গেছে। কি বলে তাহলে দেখেন, মানে যা মুখে দিয়ে আসতেছে যা বলছে, মানে এগুলো কোনো, তারপর কি জানি বললেন এরকম, মানে পাগলামি আর কি। হ্যাঁ, রীতিমতো পাগলামি। একদম। দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি বিরাট ব্যাপার, তাই না? আর এই মুহূর্তে এই নির্বাচনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকাটা, মানে প্রধান নির্বাচন কমিশনার পরে তার রোলটাই প্লে করার কথা। এবং অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা আছে না, একদম কোনো তৎপরতা নেই। আমি তো ওই দিন টকশোতে বলছি যে অস্ত্রজনিত যে অপকর্মগুলি হয় সেগুলি গানম্যানরা করে না, মলিন পোশাকের গানম্যানরা করে না, এই কাজগুলো করে স্যুট পরিহিত লোকেরা যারা চেয়ারের ওই পারে বসে থাকে, তারা ডিসাইড করে অস্ত্রবাজি হবে কি না। তাদের সিদ্ধান্ত অনুযায়ী গানম্যানরা গুলি চালায়। যদি এই স্যুট পরা ভদ্রলোকরা যদি চায় যে অস্ত্রবাজি হোক, সমাজ অস্থির থাকুক, সমাজই থাকুক, তাইলেই এই গানম্যানরা গুলি চালাবে, এই মলিন পোশাকের গানম্যানরা। আর যদি তারা না চায় তাহলে তো অস্ত্রই থাকবে না, কোন অস্ত্র চালাবে তারা? সব অস্ত্র উদ্ধার হয়ে যাবে। তো তারাই চাচ্ছে না, ওই স্যুট পরা লোকগুলি চাচ্ছে না, যে বন্দুকধারীদের কোনো দোষ নেই, অস্ত্র রিকভারি হোক, সেটা স্যুট পরা লোক চাচ্ছে না। তারা চাচ্ছে একটা অস্থির সমাজ। কঠিন একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা সামনের দিনগুলো পার করবো নিশ্চয়ই। আশা করি সেই দিন যেন আমরা না দেখতে হয়, দেশে যেন শান্তি আসে, শৃঙ্খলা আসে, স্বস্তি আসে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশবার্তা টকশোতে আপনাদের সামনে নির্বাচন, গণভোট এবং এনসিপি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, এইসব বিষয় নিয়ে আলোচনা। আর একটা বিষয় পরিষ্কার যে গণভোট সম্পূর্ণ অসাংবিধানিক একটি বিষয়, এবং প্রচারণা যেটি হচ্ছে সেটিও গায়ের জুড়ে অসাংবিধানিকভাবে হচ্ছে। নির্বাচন কমিশনকে, প্রধান নির্বাচন কমিশনারকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা, এটি সংবিধানকে লঙ্ঘনেরই সামিল। আমরা কথা বলছিলাম
সাংবাদিক মাহবুব কামাল ভাইয়ের সাথে। মাহবুব কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে আবার আপনাকে পাবো, সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠান এখানে শেষ করছি এবং সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের স্বজনদেরকে নিরাপদে রাখবেন। শুভ সন্ধ্যা।